হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে করুন। আজকের গল্প কৃষ্ণপতির মায়ায়, লেখা সাদিয়া জান্নাত শর্মী, পর্ব সংখ্যা 3। মুখ সামনে কথা বলো ইয়াদ। তোমার সাহস হয় কি করে আমার ভাইজিকে এই কথা বলার? পিছন থেকে কে যেন এমন কথা বলে উঠল। নীর ঘুরে তাকিয়ে দেখে ফুপি দরজার ওখানে দাঁড়িয়ে রাগে চোখে ইয়াদের দিকে তাকিয়ে আছেন। ইয়াদ থতমত খেয়ে বলল, সরি চাচি, আম্মু, আমি জানতাম না যে ও তোমার ভাইজি। ড্রেস আপ দেখে বুঝতে পারিনি আমি। আমেনা বেগম কিছু বললেন না আর। নীরের কাছে এসে নীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অনেকক্ষণ গাড়িতে বসে তোর খারাপ লাগছে, আমার সাথে রুমে চল। নীর ফুপির সাথে রুমে চলে গেল। রুমে এসে ফুপির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নীর আস্তে আস্তে জিজ্ঞেস করলো, আচ্ছা ফুপি, আমাকে কি কাজের লোকের মতো দেখতে লাগে? আমেনা বেগম নীরের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, না, সেরকম লাগবে কেন তোকে? তাছাড়া তুই এত সাদাসিধে কাপড় পরিস কেন বলতো? না হলে ইয়াদ এরকম বলতো না। আমার ভাইয়ের কি তোকে ভালো কাপড় কিনে দেওয়ার সামর্থ্য নেই? নীর কিছুক্ষণ চুপ থেকে বলল, সেটা নয় ফুপি, আমাকে ভালো জামা কাপড় কিনে দেওয়ার জন্য বাবার যথেষ্ট সামর্থ্য আছে, কিন্তু বাইরের চেহারায় কি যায় আসে বলো? বাবার টাকা আছে বলে কি আমাকে দামি দামি জামা কাপড় পরতে হবে? সবাইকে দেখাতে হবে আমার বাবার টাকা আছে, এরকমটা তো না। সাধারণ জামা কাপড়ই আমি ঠিক আছি। তাছাড়াও আমাকে সেসব পোশাকে মানায় না। আমার যেরকম মানায় সেরকমটাই করা উচিত। তারপর হঠাৎ করে নীর বলল, জানো ভাবি, আয়ান আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কালকে। নীরের কথা শুনে আমিনা বেগম চমকে উঠলেন। এসব কি বলছিস তুই নীর? মজা করছিস নাকি আমার সাথে? না ভাবি, আমি ঠিকই বলছি, কাল আমাদের ডিভোর্স হয়ে গেছে। কেন ডিভোর্স হয়েছে তোদের? আয়ান তো তোকে নিজে পছন্দ করে বিয়ে করেছিল। নীর উপহাসে হাসি হেসে বলল, পছন্দ? উনি আমাকে পছন্দ করে বিয়ে করেননি প্রভু। ওনার শখ হয়েছিল একটা কালো মেয়েকে বিয়ে করার, তাই বিয়ে করেছিলেন আমাকে। এখন ওনার শখ মিটে গেছে, তাই ডিভোর্স দিয়ে দিয়েছেন। আমেনা বেগম নীরের কথা শুনে চুপ করে রইলেন। মনে মনে বললেন, দোষ না করেও আজ দোষী আয়ান। বেচারি নীর, তুই কিছু বুঝতেও পারলি না যে তোর চোখের পানির কারণ আয়ান নয়, তোর খুব কাছের মানুষ। আয়ান তো শুধু হাতের পুতুল মাত্র। ফুপিকে চুপ করে থাকতে দেখে নীর জিজ্ঞেস করলো, ফুপি, কি ভাবছো তুমি? নীরের ডাক শুনে আমিনা বেগমের হুঁশ এলো। কই কিছু না, ভাবছি আয়ান এটা কি করলো। তোর মতো এমন একটা মিষ্টি মেয়েকে ডিভোর্স দিয়ে দিল, রত্ন চিনল না আয়ান। বাদ দাও তো সব কথা, ভালো লাগছে না আর আমার। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, তুই এখন বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি বলে আমেনা বেগম চলে গেলেন। আমেনা বেগম চলে যাওয়ার পরই ইয়াদ রুমে এলো। নীরের পাশে বসে বলল, তুমি কি সত্যি আমার চাচি আম্মুর ভাইজি হও? নীর অবাক হয়ে বলল, কেন বলুন তো? না মানে বলছিলাম কি, চাচি আম্মুর সাথে তোমার চেহারার কোনো মিল নেই তো, তাই বিশ্বাস হচ্ছে না আমার। আপনার বিশ্বাসের জন্য আমার কিছু যায় আসে না, আপনি এখন আসতে পারেন। ইয়াদ কাঁচুমুচু হয়ে রুমে থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার সামনে আমেনা বেগমকে দেখে একটু ভয় পেয়ে গেল ইয়াদ। তিনি কিছু জিজ্ঞেস করার আগে ইয়াদ বলল, আমি এমনিতে একটু হাই হ্যালো করতে এসেছিলাম, চলে যাচ্ছে এখন। আমেনা বেগম রাগী গলায় বললেন, কাজের লোকের সাথে হাই হ্যালো করার কি দরকার তোমার? ইয়াদ মাথা নিচু করে বলল, না চাচি আম্মু, সরি তখনের কথার জন্য, আমি সত্যিই বুঝতে পারিনি। আমিনা বেগম ইয়াদকে ওভাবে কথা বলতে দেখে বললেন, দেখো ইয়াদ, আমি তোমাকে আমার ছেলের মতোই ভালোবাসি, সেজন্য আমার ছেলে হিসেবেই বলছি তোমাকে। কখনো মানুষের বাইরেটা দেখে বিচার করবে না। জামা কাপড়, চেহারা এসব দিয়ে মানুষকে চেনা যায় না, ভেতরটা দেখে মানুষ চিনতে হয়। আজ আমার ভাইজিকে এরকম বলেছো বলে ছাড় পেয়েছো, তার জায়গায় অন্য কেউ হলে ছাড় পেতে না। ভবিষ্যতে মানুষের পোশাক আশাক দেখে, চেহারা দেখে বিচার না করে মন দেখে বিচার করো, সে কেমন?
ইয়াদ অপরাধের মতো মাথা নাড়ল, শুধু তারপর দ্রুত ওখান থেকে চলে গেল। আমিনা বেগম খাবার নিয়ে রুমে এসে দেখেন নীর শুয়ে আছে। উনি নীরের পাশে বসে বললেন, উঠে বস তো, এখন খাবার নিয়ে এসেছি, খাবি, ওঠ। ফুপি, এখন কিছু ভালো লাগছে না আমার। তুমি এক কাজ করো, আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি একটু ঘুমাই। আমিনা বেগম নীরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এই মুহূর্তে ওনার কাছে নীরকে সবচেয়ে অসহায় লাগছে। অফিসে আমিন চৌধুরী সামনে চেয়ারে চুপ করে বসে আছে আয়ান। আয়ানের মুখটা দেখে আমিন চৌধুরীর রাগে মাথা ফেটে যাচ্ছে, কিন্তু নিজেকে যেটা সম্ভব সামলে নিয়ে আয়ানকে জিজ্ঞেস করলেন, আমার মেয়ের সাথে কেন করেছো তুমি এরকমটা? আয়ান উত্তর না দিয়ে চুপ করে রইল। আয়ানের চুপ থাকা দেখে আমিন চৌধুরী প্রায় চেঁচিয়ে উঠলেন, উত্তর দাও আমাকে, কেন করেছো তুমি এরকম নীরের সাথে? তুমি তো জানতে নীর কেমন মেয়ে, আর সবার মতো সে নয়। আমার মেয়ে কালো, নিজেকে গুটিয়ে রাখে সব সময়, সবার মতো এত স্মার্ট নয়। আমার মেয়ে এসব তো তুমি জানতে। সব কিছু জেনেই ও সব কিছু জেনেই তো ওকে বিয়ে করতে চেয়েছিলে। তাহলে কেন আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করলে? আমিন চৌধুরী ধমক শুনে আয়ান একটু কেঁপে উঠল। না পারছে সত্যি বলতে, না পারছে মিথ্যা বলতে। এক মন বলছে সব সত্যি বলে দেই আঙ্কেলকে, আর এক মন বলছে সব কিছু বলে দিলে আমার পরিবার শেষ হয়ে যাবে। দোটানায় পড়ে গেছে আয়ান। আয়ানকে তারপরেও চুপ থাকতে দেখে আমিন চৌধুরী চিবিয়ে চিবিয়ে বললেন, 10 সেকেন্ডের মধ্যে যদি তুমি মুখ না খুলছো, তাহলে জীবনে আর কখনো মুখ খোলার অবস্থায় থাকবে না। আমিন চৌধুরীর হুমকি শুনে আয়ান মুখ ফসকে বলে ফেলল, আমি নিজের সাথে এইসব কিছুই নিজের ইচ্ছায় করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।